ভার্সিটির মাঠে বসে আছি আমি, আমার সামনে বসে আছে হেনা মনা, আর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আমাকে, কাল কোথায় ছিলাম, হুট করে কেন হাওয়া হয়ে গেলাম, আমাকে ফোন করেছে কিন্তু ফোনই খুঁজে পাচ্ছে না, ইত্যাদি। আমি অসহায় ফেস করে নীরব শ্রোতার মতো ওদের কথা শুনছিলাম। কি বলবো ওদেরকে, যে কাল একটা বজ্জাত এসে আমার ফোনটাকে অকালে মৃত্যুবরণ ঘটিয়ে গেছে, ফোনটাকে ভেঙে তছনছ করে দিয়ে গেছে, এজন্য আমাকে ফোনে খুঁজে পাচ্ছিল না। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওদিকে সব খুলে বললাম যে কি হয়েছিল। ওরা সব শোনার পর বলে, দোস্ত আমার, হেনা, মনে হয় লোকটা মধ্যে নিশ্চিত কোন ঘাপলা আছে। নয়তো তোর দাদাজানের সামান্য কর্মচারী হয়ে এতটা শাসন কখনোই করার কথা না। আমি কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি, তোর কি মনে হয় হেনা? হেনার কথায় মনা ও সাই জানালো। কিন্তু আমি কিছুই বললাম না, কারণ আমার মাথায় কিছুই ঢুকেনি ওদের কথা। এখানে রহস্যের কি আছে আমি বুঝি না। তাই এসব কথা বাদ দিয়ে মোনাকে বলে উঠি, মনা, কাল তোকে একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলতে দেখেছিলাম আমি। কে ছিল ছেলেটা? তোর ভাই বুঝি? আমার কথায় মনা নড়েচড়ে বসে আমার দিকে খানিকটা রাগী ভাবে তাকিয়ে বলে, লাইক সিরিয়াসলি মায়া, তোর কি ধারণা ছেলেটা আমার ভাই হবে বুঝি? মনার কথায় অসহায় ফেস করে ওর দিকে তাকিয়ে বলে উঠি, মনে না হওয়া কি আছে এখানে? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললেই যে তাদের দেখে নেগেটিভ মাইন্ডের নিতে হবে এমন মেয়ে আমি নয়। আমি সব সময় সবকিছু পজিটিভ মাইন্ডের নিয়ে থাকি বুঝলি। তাই তো বললাম যে ছেলেটা তোর ভাই হয় কি না। কথাটা বলে মনার দিকে ভালো করে তাকালাম আমি। ওর ফেস দেখে মনে হচ্ছে ভুল জায়গায় ভুল বানিয়ে শুনিয়ে ফেলেছি। মনা রেগেমেগে আমাকে বলে ওঠে, এই একদমই নিজের মতো করে সবাইকে ভাববি না ওকে। সবাই তোর মতো না যে প্রেম করবে না। তুই প্রেম করিস না বলে যে বাকি সবাইও প্রেম করবে না, এরকম ভাবাটাও ভুল। তাছাড়া ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল বুঝলি। মনা আরো কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন বেজে ওঠে, ফোনের স্ক্রিনে তাকিয়ে মুহূর্তে লজ্জা নেমে আসে ওর চোখে মুখে। খানিকটা লাজুক হেসে মনা ফোন রিসিভ করে অন্য পাশে চলে যায়। আমি আর হেনা মনার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। এই বুঝি প্রেম? আহা কি প্রেম! আচ্ছা, প্রেমে পড়লে বুঝি মানুষ লজ্জা পাই যায়? এই মুহূর্তে মনা পাচ্ছে এটাকে কি প্রেম লজ্জা বলে? আমিও কি প্রেমলজ্জা পাবো? প্রেম নামক বিষয়টি মাধ্যমে কিন্তু আমি কার সাথে প্রেম করব, দাদার সাথে নাকি দাদির সাথে? আচ্ছা, ড্রাইভার চাচার সাথে করব নাকি আমার বডিগার্ডদের সাথে? এসব বসে ভাবছিলাম তখনই কেউ পেছনে থেকে বলে উঠে, মায়াপরি কেমন আছো? আমি ঘাড় গড়িয়ে পেছনে তাকালাম, সাথে সাথে চোখে পড়ল সাব্বির ভাইকে। উনার সাথে আছে আরো তিনটা ছেলে, দুইটা মেয়ে। আমি সৌজন্যতার খাতিরে একটা মিষ্টি হাসি দিয়ে উনাকে বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? উনি আমার কথা বুকে হাত দিয়ে মিষ্টি হেসে উপরে তাকিয়ে বলেন, ভালো আর থাকতে দিলা কই তুমি? উনার কথায় আমি কিছুই বুঝলাম না, কিন্তু পরক্ষণেই আবার বলে উঠে উনি, এখানে কি করছো তুমি? কিছু না ভাই, আড্ডা দিচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? সাথে সাথে উনি বলে ওঠেন, তোমাকে দেখতে এসেছিলাম। আমি ভ্রু কুঁচকে তাকালাম উনার দিকে, আমাকে দেখতে এসেছেন কিন্তু কেন? উনার কথায় উনি নিজেই বোকা বনে গেলেন, ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলে উঠে, না এমনি আর কি, তোমাকে দেখছিলাম এখানে বসে আছো তাই এদিকে আসা আর কি। হাসি দিয়ে, আচ্ছা আমরা কি তোমাদের সাথে জয়েন করতে পারি আড্ডায়? আমি মাথা নাড়ালাম, যার অর্থ হা। উনারা বসতেই পাশ থেকে একজন মেয়ে বলে ওঠে, দোস্ত ভাবি তো পিচ্ছি, তুই কেমনে কি করবি? জবাবে উনি শুধু হাসলে পরে উত্তর দেন, আমি পারবো আমার পিচ্ছিকে কে আগলে রাখতে, সাব্বির। উনাদের কথায় আমি নড়েচড়ে বসি, কৌতূহল নিয়ে প্রশ্ন করি, ভাইয়া আপনি কি প্রেম করেন? মানে আপনি কি প্রেমলজ্জা পান? না প্রেম করি না, তবে একজনকে খুব ভালোবাসি। তবে প্রেমলজ্জা কি? সাব্বির, আপনি প্রেম লজ্জা জানেন না? আজব মানুষ তো আপনি। আচ্ছা আমি বলি, প্রেম করলে মানুষ যেমন লজ্জা লজ্জা নিয়ে প্রেমিকের সাথে কথা বলে, তাই প্রেমলজ্জা যেমন মনা পাচ্ছে লজ্জা, কেমন লজ্জা লজ্জা ভাব ওর দেখেন। আমার কথায় সবাই চোখ বড় বড় করে তাকায় মনার দিকে। আর মনা কাশি নামক রোগের সাথে সাথে আক্রান্ত হয়ে পড়ে যায়, যাই মুহূর্তে আমার চরম বিরক্তি কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এমন ইম্পর্টেন্ট একটা বিষয়ে ও হুট করে যক্ষ্মা রোগী হওয়া মানে কি আছে সেটাই বুঝলাম না আমি।
মনার অবস্থা, আর আমার কথায় সবাই হো হো করে হেসে ওঠে এবং মনা একপাশে কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে, অসহায় ফেস করে। তখনই সাব্বির ভাই বলে ওঠে, মায়াপুরী প্রেমে পড়লে মানুষ একটু আকটু লজ্জা পেয়ে থাকে, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তুমিও তার জন্য লজ্জা পাবে। সাব্বির, আবার ভালোবাসা, ভালোবাসাই দেখি সবই হয়, আচ্ছা এই ভালোবাসা আমি কোথায় পাবো? উৎসাহিত কণ্ঠে আমার দিকে অসহায় ফেস করে বলেন, ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা হয় বুঝলে। সাব্বির, ভালোবাসা হয়? ভালোবাসা কোথায় হয়, ফ্যাক্টরিতে নাকি কোনো কিছুতে জন্ম হয়? বলুন না খুশি হয়ে। এভাবে হয় না। পরে বুকে হাত দিয়ে দেখান, এখানে হয় ভালোবাসা, যা এক ভয়ঙ্কর ফিলিংস, যা ধীরে ধীরে তোমার মাথায় নেশার মতন চেপে বসবে এবং সে নেশা কাটানোর জন্য তোমার তখন সেই নেশা ব্যক্তিকে চাই, তাকে একবার দেখার জন্য তোমার মন ছটপট করবে, এক অন্য রকম অস্থিরতায় ভুগবে তুমি, সেটাই ভালোবাসা। সাব্বির, আমি মনোযোগ সহকারে ওনার কথা এতক্ষণ শ্রবণ করছিলাম, এখন মনে মনে ভাবছি এখন আবার আমাকে নেশা করতে হবে ভালোবাসার জন্য, আর কি কি করতে হবে আল্লাহ জানে। সবার সাথে আড্ডা শেষ করে বিদায় নিয়ে গাড়িতে বসে বসে ভাবছি, কিভাবে নেশা করা যায়, কোন নেশাটা করলে ভালোবাসাটা হবে তাড়াতাড়ি, এই চিন্তা মাঝে চট করে আমার বডিগার্ডকে বলি আমি, আচ্ছা নেশা সম্পর্কে আপনাদের কেমন আইডিয়া আছে, মানে কোন নেশা করলে ভালো হবে, কোন নেশাটা ব্যান্ডের হবে? আমার কথা চোখ বড় বড় করে তিনজনে তাকায়, কি বলছি আমি বুঝার জন্য প্রশ্ন করে, নেশা জিনিস দিয়ে কি করবেন ম্যাডাম আপনি? আশিক আমার বডিগার্ড, ভালোবাসা পাওয়ার জন্য নেশা করব, তাই আমাকে বলুন যে কোন নেশাটা করলে ভালো হবে, সেটা আমাকে এনে দাও। আমি, ম্যাম বস শুনলে আমাদেরকে চাকরি থেকে বের করে দিবে, আর যদি শুনে আমরা আপনাকে নেশার জিনিস এনে দিয়েছি তাহলে আমাদের কারো গর্দান থাকবে না, বুঝার চেষ্টা করুন ম্যাম। রাফিন আমার অন্য বডিগার্ড এর নাম। তাহলে তোমার বসকে বল যে আমার জন্য নেশা নিয়ে আসতে, ভালোবাসার নেশা নয়তো তোমরা নিয়ে আসবে আমার জন্য, আমার ভালোবাসার নেশা চাইই চাই ব্যাস। আমি, আশিক আমার দিকে এক পলক তাকিয়ে থেকে কাকে যেন ফোন করেন বলেন, বস ম্যাম নেশা করতে চাচ্ছেন, কোন নেশাটা ভালো হবে জানতে চাইছে, আমাদেরকে নেশা এনে দিতে বলছে, ভালোবাসার নেশা লাগবে ম্যামের। একদমই কথাগুলো বলে থামে আশিক। ফোনের ওপাশ থেকে কি বলল জানি না, তবে মুহূর্তে আশিকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, আমার দিকে এমন ভাবে তাকালো যেন আজ আমার কপালে দুঃখ আছে। আশিক আমার দিকে এক পলক তাকিয়ে কাকে যেন ফোন করেন বলেন, বস ম্যাম নেশা করতে চাচ্ছেন, কোন নেশাটা ভালো হবে সেটা জানতে চাইছেন, আমাদেরকে নেশা এনে দিতেও বলছেন বারবার, উনার নাকি ভালোবাসার নেশা লাগবে। একদমই কথাগুলো বলে থামলো আশিক। ফোনের ওপাশ থেকে কি বলল জানি না আমি, তবে মুহূর্তে আশিকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, চিকন ঘাম দেখলাম তার ভয়ার্ত মুখে। আশিক অসহায় মুখ করে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আজ আমার কপালে দুঃখ আছে বিশাল বড়। গাড়িতে বসে বসে ঝিমুচ্ছি আমি, সেই কখন থেকে গাড়িটি চলছে, থামার নামই নিচ্ছে না। আজ বাড়ির রাস্তাটারও বড় বড় লাগছে আমার কাছে অন্য দিনের তুলনায়। হুট করে একেবারে রাস্তা বড় হয়ে গেল কিভাবে? আজব, কই আসার সময় তো এত বড় লাগেনি রাস্তাটা, তাহলে এখন কেন লাগছে? আমার ভাবনার মাঝেই গাড়িটি এসে থামলো একটি বিশাল বড় বিল্ডিং এর সামনে, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে খান ইন্ডাস্ট্রি। গাড়ি থেকে নেমে আশিক আমার সাইটের দরজা খুলে দেয়। আমি গাড়ি থেকে নামতেই চোখ বড় বড় করে চারপাশে তাকিয়ে সাথে সাথে প্রশ্ন করলাম আশিককে, আশিক ভাইয়া আমরা এখানে কেন আসলাম? এই আপনারা কি বাড়ির রাস্তা ভুলে গেছেন নাকি? এখন কি হবে আমাদের? আপনার রাস্তা ভুলে গেছেন, আর আমিও বাড়ির রাস্তা চিনি না, এখন আমরা বাসায় যাব কিভাবে? আমরা কি এখন গাড়িতে থাকবো? এই আপনার আশিক মোবাইল দেন তো দাদাজানকে একটা কল করি, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন এখান থেকে, আপনারা টেনশন করবেন না কেমন, আমি আছি তো, ভয় পাবেন না ওকে, দেন ফোনটা দেন। বলেই হাত বাড়ালাম ফোন নেওয়ার জন্য, তখনই আশিক ভাইয়া কিছু বলতে যাবে পাশ থেকে কেউ একজন বলে ওঠে, তোমাকে কে বাঁচাবে? তুমি ওদেরকে বাঁচার ঠেকা নিচ্ছ? আমি চমকে উঠে পাশে তাকালাম, কথা বলার ব্যক্তিটিকে দেখার জন্য। আরে এই তো সুন্দর পুরুষটা,
আমি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, এই আপনি এখানেই আছেন, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম। আসলে আমরা না বাড়ির রাস্তাটার ভুলে গেছি, আর ভুলবশত এখানে এসে পড়েছি। আপনি তো আমাদের বাড়িতে যান, রাস্তাটাও মনে আছে নিশ্চয় আপনার, তাই আমাদেরকে নিয়ে চলুন না বাড়িতে প্লিজ। প্লিজ, প্লিজ, অসহায় ফেস করে হৃদ মায়ের দিকে এক পলক তাকিয়ে মায়ার বডিগার্ডের উদ্দেশ্য করে বলে, তোমরা যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি গম্ভীরভাবে। বাধ্য ছেলেদের মতো আমার বডিগার্ড গুলো সম্মতি জানিয়ে বলে উঠে, ইয়েস বসো। কথাটা বলেই প্রস্থান করে সাথে সাথে আমাকে একা রেখে। এবার আমার খুব কান্না পাচ্ছে। আমি একা একা বাসায় যাব কিভাবে? এতক্ষণ তো যাও ভেবেছিলাম গাড়ির ভিতরে ঘুমাবো, কিন্তু তাও হলো না। আশিক গাড়ি নিয়ে চলে গেল। এখন রাতে কই থাকবো ভাবতেই আমার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করলো। আমি কাঁদো কাঁদো ফেস করে ওনার দিকে তাকিয়ে কিছু বলতে চাইলে উনি আমাকে কিছু বলতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জাস্ট ফলো মি, এন্ড নো মোর ওয়ার্ডস। কথাটা বলেই উনি হনহন করে চলে যেতে লাগলেন সামনের দিকে। আর আমি ঠায় ওখানে দাঁড়িয়ে আছি কিছু বুঝতে না পেরে। উনি কিছুটা পথ সামনে হেঁটে আবারও পিছন ফিরে এসে আকস্মিকভাবে আমার হাত চেপে ধরে টানতে টানতে উনার সাথে নিয়ে যেতে লাগলেন। বাকরুদ্ধ আমি এবার উনার কাজে ভয় পেয়ে গেলাম। আল্লাহ, কি করছেন উনি? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন নিজের সাথে করে? মাথায় হাজারো প্রশ্ন থাকলেও মুখে কোনো কথা বলতে পারছি না। কারণ আমি যখন ভীষণ ভয় পাই তখন আমার মুখ চলে না। ভয় কারণে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমি মুহূর্তেই বোবা হয়ে যায়। যা দারুণ, এই মুহূর্তে বোবার ভূমিকা পালন করা আমি। উনি আমাকে নিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতেই স্টাফরা সবাই দাঁড়িয়ে গেল আমাদের দেখে। অনেকটা হা করা টাইপ আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো সবাই বোঝার চেষ্টা করছে যে আমি কে হতে পারি, আর ওনার সাথে আমার কি সম্পর্ক হতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি নিজেও বুঝতে পারছি না যে আমি সত্যিই ওনার সাথে কি করছি এখানে। আর কেনই বা সবাই উনার দিকে এত ভয় ভয় নিয়ে আর চোখে তাকাচ্ছে। উনি আমাকে নিয়ে সোজা একটা রুমে ভিতরে ঢুকলেন। হয়তো উনার অসিফ কক্ষ হবে। দরজা লক করে আমাকে ছেড়ে দিলেন উনি। আমি নত মস্তিষ্কের দাঁড়িয়ে আছি উনার সামনে। ফাঁকে আর চোখে একবার উনার দিকে তাকিয়েছিলাম, কিন্তু চুরি ধরা পড়ে যায় আমি, কারণ আমাদের দুজনের সাথে সাথেই চোখাচোখি হলে গেল। তখন আমি চোখ নামিয়ে নিলেও তিনি আমার দিকেই তাকিয়েছিলেন কপাল কুঁচকে। এবার আমি হাঁসফাঁস করে চারপাশে চোখ বুলালাম, আসলে আমি কোথায় আছি বুঝার জন্য। সাথে সাথেই আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। আল্লাহ, এটা কি অফিস রুম? এতটা সুন্দর কেন এই অফিস রুমটা? বিশাল বড় রুম, পরিপাটি রুচিবান আসবাবপত্রে ভরপুর হয়ে আছে। রুমের দেয়ালে সাদা রং করা গোল্ডেন কম্বিনেশনের সাথে যা দারুণ অপূর্ব সুন্দর লাগছে এই রুমটাকে। রুমের এক পাশে সম্পূর্ণটাই থাই গ্লাসের, তার উপর রয়েছে সাদা পর্দা টাঙ্গানো, আর অন্য পাশে দেয়ালে ঝুলছে নানান চার্চের প্রিন্টিং, আর তার সাথে নিচে সাদা সোফা রয়েছে। তার বিপরীত পাশে সামনে বরাবর রয়েছে বড় কাচের টেবিল, তার উপরের ল্যাপটপ সহ ফাইলস আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখা। তার পাশে রয়েছে এক বিশাল বড় বুকশেলফ, তাতে নানান ফাইল এবং প্রয়োজনীয় বই সাজানো। যখন রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলাম আমি, তখন পাশ থেকে উনি বলে ওঠেন, পর্যবেক্ষণ করা শেষ, এখন আমাকে দেখা যাবে কি? আমি উনার কথায় চমকে উনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললুম, আপনাকে দেখার জন্য আমাকে ভিতরে আনার কি দরকার ছিল? আমায় বলতেন তাহলে বাহিরে আপনাকে দেখেই চলে যেতাম। আচ্ছা, এখনই দেখতে হবে আপনাকে? না মানে পরে দেখলে হবে না। উনি পকেটের দুই হাত গজিয়ে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলে, না এখনই দেখতে হবে, কারণ তোমার চোখে মানুষ কম, মূর্তিই বেশি পড়ে। আমি কিছুক্ষণ চুপ থেকে উনাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোন কিছু না বলে উল্টো পথে হেঁটে গিয়ে সোফার সামনের টেবিলে পা ঝুলিয়ে বসে পড়ে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি হলেন একজন অপরাধী, পাপী ব্যক্তি। আপনি প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছেন। তাই সেক্ষেত্রে আমি আপনাকে পর্যবেক্ষণ করে নিজেকে অপরাধী বানাতে চাই না, বুঝেছেন আপনি? হৃদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, খানিকটা ভিতর থেকে নড়ে উঠল।
তবে কি মায়া তার সম্পর্কে সবকিছু জেনে গেল যার জন্য তাকে পাপী ব্যক্তি বলে আখ্যায়িত করছে? কিন্তু কিভাবে সম্ভব? হৃদ নিজে তো মায়ার কাছে থেকে সবকিছু লুকিয়ে আসছে। তাছাড়া তাই চাইলেও কোনো তথ্য পৌঁছাবার নয়। তার সকল রাস্তায় বন্ধ করা। মায়া কখনো হৃদের কোনো সত্যি মুখোমুখি হতে পারবে না যতক্ষণ হৃদ না চাইবে। তাহলে মায়া তাকে পাপী ব্যক্তি কেন বলছে? তার সম্পর্কে কি কোনো কিছু জানতে পেরেছে? কিন্তু কি করে সম্ভব? কেউ কি তার সাথে গেমস খেললো মায়াকে নিয়ে? এইসব চিন্তা ভাবনার মধ্যে হৃদ মায়াকে কে প্রশ্ন করল, পাপী ব্যক্তি কিভাবে হলাম আমি? এবার আমি নড়েচড়ে বসে ওনার দিকে তাকিয়ে বলে উঠি, পাপী ব্যক্তি তো। কেন আপনি জানেন না যে প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে তাকে পাপী বলে? আপনি প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছেন, সেক্ষেত্রে আপনিও পাপী ব্যক্তি হলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো হৃদ। কি বলতে চাচ্ছে মায়া তা বুঝার জন্য হৃদ পুনরায় মায়াকে প্রশ্ন করল, কিসের নিয়ম? কিসের পাপী? আর কিসেই বা প্রকৃতির নিয়ম ভঙ্গ করলাম আমি? দেখুন, প্রকৃতির নিয়ম অনুযায়ী সৌন্দর্য ভাগ শুধু মেয়েদের জন্য তোলা, কিন্তু আপনি সেই নিয়ম ভঙ্গ করে একেবারে উল্ট দিয়েছেন। আপনি প্রকৃতির সব নিয়ম পিছনে ফেলে সবার থেকে সুন্দর হয়ে গেলেন কেন? ছেলেরা সুন্দর হতে নেই, আপনি এটা জানেন না? এটা প্রকৃতি কিছুতেই মেনে নিবে না। আমিও মেনে নিব না। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকায় হৃদ। সুন্দর হওয়ার জন্য তাকে পাপী বানিয়ে দিল মেয়েটা। অথচ এই সুন্দর হওয়ার জন্য কত মেয়েই না তার পিছনে পড়ে থাকে। কত শত মেয়ে তার জন্য পাগল, একবার তার সাথে কথা বলার জন্য। কত কিছু করে, কিন্তু সে ফিরে তাকায় না, দেখতে চায় না। সেখানে এই মেয়েটা তাকে সুন্দরের দায় পাপী, সোজা পাপী বলে ঘোষণা করে দিল। এমনই মায়ার বোকা বোকা কথা এবং কাজে তাকে অস্থির করে তুলছে প্রতিনিয়ত। সেই অস্থিরতা কাটানোর জন্য তো হৃদ মায়ার সামনে অপরিচিত ভাবে আসতে চায়, আসল পরিচয় না দিয়ে। হৃদ ভরাট গলায় বলে উঠে, আমি সুন্দর বলে পাপী হলাম কিভাবে? তাছাড়া আমি সুন্দর হলে তুমি কেন মানতে চাও না? সমস্যা কি? ভ্রুর কুঁচকে আমি আমার ওড়নার আঁচলটা টেনে এক আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে উনার দিকে তাকায়। একটা ক্লোজআপ হাসি দিয়ে বলি, আজ তোলা থাকে প্রশ্নটা, অন্য একদিন এই প্রশ্ন উত্তর দিব কেমন? বলেই পাশে টেবিলের উপর তাকালাম আমি। চোখে পড়ল একটা চকলেট বক্স। দেখতে দেরি, কোলে নিতে দেরি হয়নি, চট করে 2 হাত ঝাপটে ধরে কোলে নিয়ে নিলাম। উনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারলাম, আরে আপনিও বুঝি আমার মতো করে চকলেট পছন্দ করেন? এতগুলা চকলেট বুঝি আপনার? উনি এগিয়ে এসে সোফায় বসলেন। আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে উনার মুখোমুখি করে বললেন, আমার না তোমার, এসব তোমার জন্যই আনা হয়েছে। আমি নড়েচড়ে চকলেটের বক্সটা উনার দিকে দিতে দিতে বলি, না, এগুলো আমি নিব না, আপনি নিয়ে যান। আমি আমার পরিবার বা আপন জন ছাড়া অন্য কারো থেকে কিছু নেই না। আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে অন্যের জিনিস কখনো না নিতে আপন জন ছাড়া। তাই এটা আমি নিতে পারবো না, সরি। হৃদ শুধু হাসলো, যেটা মায়ার চোখে পড়ল না। তারপর আরো একটা প্যাকেট বের করে চকলেট বক্সটার উপর রেখে বলল, এগুলো তোমার দাদাজান তোমার জন্য পাঠিয়েছেন, আমি না। তাই এগুলো নাও। আমি প্যাকেটগুলো হাতে নিতে নিতে মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ নেব। প্যাকেট খুলে হাতে নিয়ে দেখলাম একটাতে চকলেট বক্স, অন্যটাতে মোবাইল ফোন। আমি মোবাইলটা হাতে নিতে নিতে বলে উঠলাম, আরে এটা তো একটা ফোন, আমি ফোন দিয়ে কি করব? তাছাড়া এই ফোনটা তো বেশ দামি, এটা কে দিল দাদাজান? কিন্তু দাদাজান তো জানে না আমার ফোন ভেঙে গেছে যে। ফোনটা তো ভেঙেছেন আপনি, তাহলে দাদা জানলো কিভাবে যে আমার ফোন ভেঙে গেছে? আমি তো বলি নাই, ফোন দেখতে দেখতে। আমি বলেছিলাম তোমার ফোনটা ভেঙে গেছে, তাই দাদাভাই তোমাকে এই ফোনটা কিনে দিয়েছেন। এটা মধ্যে নতুন সিম সেট করা আছে, তোমার কিছু করতে হবে না। তোমার আগের সিমটা আপাতত দাদাভাইয়ের কাছেই আছে। ওহ, কিন্তু আমাকে আপনি এখানে কেন নিয়ে আসলেন? কি করব? তোমার আপাতত কাজ নেই। তবে আমার অস্থিরতা কাটাতে তোমাকে নিয়ে আসা, সোজা সাপটা উত্তর। মানে কিসের অস্থিরতা? কৌতূহল বশত। তুমি বুঝবে না, আমি সব বুঝি। আমাকে বুঝিয়ে বলুন, আমি সব বুঝবো ভাব নিয়ে। আগে আমাকে বুঝতে দাও, পরে না হয় তোমাকে বুঝবো। কবে বুঝাবেন? সঠিক সময়টা জানা নেই।
কারণ নিজেই তো কিছু বুঝতে পারছি না, কেমন সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। অস্থিরতার টানাপোড়ায় ঠিক মতো নেশাটাও চড়ে না আমার, সবকিছুতে বিরক্তি প্রকাশ পাচ্ছে। আই এম জাস্ট বোর্ড ম্যান। উনি কি বলছেন বা কি বুঝাতে চাইছেন তা আমার মাথায় কিছু ঢুকেনি, তবে যে শব্দটি ঢুকেছে তা হলো নেশা। নেশা শব্দটি মাথায় আসতেই ঝটফট উনাকে প্রশ্ন করি, এই আপনার কাছে নেশা হবে? ভালো মানের নেশা কিন্তু? আমার এমন প্রশ্নে উনার কোনো ভাবান্তর হলো না, যেন উনি জানতেন আমি এমন কিছু উনাকে প্রশ্ন করতে পারি। তাই উনি স্বাভাবিকভাবেই বলে উঠে, কেন, কি করবে? আমি বলি উঠি, কি করব আবার? অবশ্যই খাবো। নেশা করলে নাকি ভালোবাসার পাওয়া যায়? নেশা নাকি মাথা চেপে ধরে ভালোবাসাকে ডেকে আনে? তাই আমিও নেশা করব। কি দিবেন আমায় নেশা এনে? আমার কথায় উনি রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তোমাকে এইসব ফালতু কথাগুলো কে বলেছে? তখন আমি উনাকে বলি, সাব্বির। সাব্বির ভাইয়া বলেছে যে ভালোবাসা নাকি নেশা। ভালোবা। আর কিছু বলা হলো না আমার। তার আগেই বিকট শব্দে কেঁপে উঠলাম। পাশে তাকিয়ে দেখলাম ফ্লোরের একটা ফুলের টব ভেঙে পড়ে আছে। আর আমার সামনে থাকা ব্যক্তিটি দিকে তাকিয়ে মুহূর্তে আমার ভয়গুলো দ্বিগুণ হয়ে গেল তৎক্ষণাৎ। কারণ উনার চোখ দুটো লাল হয়ে উঠেছিল ততক্ষণে। রাগের সাথে কপালে রগগুলোও ফুলে উঠেছিল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আমার দিকে অগ্নি দৃষ্টি তাক করা। আমি ভয় সিটিয়ে গিয়ে একপাশে গিয়ে দাঁড়ায়। কারণ আমার কেন জানি এই রাগটা খুব পরিচিত মনে হচ্ছে। তাই প্রচন্ড ভয় নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম। তখনই উনি চিৎকার করে বলে উঠে, সাব্বিরটা কে বল। আমি ভয় কোনো কথা বলতে না পেরে চুপ করে দাঁড়িয়ে আছি আর ভয়ে ফুপাচ্ছিলাম কান্নায়। তিনি আমার কোনো পরিবর্তন না দেখে রেগে তেড়ে এসে জোরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরেন। আকস্মিক ঘটনায় আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার মাথা দেয়ালের সাথে খানিকটায় জোরেই ভারী খেল, যার ফলে প্রচন্ড ভয় আর মাথায় ভারী খাওয়ায় তাল সামলাতে না পেরে টলমল চোখে উনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে উনার বুকে ঢলে পড়ি আমি। জ্ঞান হারিয়ে ফেলার জন্য তারপর কি হয়েছে কিছু মনে নেই আমার। হৃদের বিরক্তি কারণটা যেন আরো এক ধাপ বাড়িয়ে দিল মায়া। সে তার অস্থিরতা কমাতে মায়াকে ডেকে আনা, কিন্তু সেই মাই উল্টো তার বিরক্তি কারণ হয়ে গেল। আবার হুট করে অজ্ঞান হয়ে যেন বিরক্তি থেকে রাগ চেপে বসে তার শেষ প্রশ্নের উত্তর না পাওয়ায়। তারপরও মায়াকে আঘাত করল না আর। তবে বিরক্তি নিয়েই মায়াকে কোলে করে বাড়ি উদ্দেশ্য বের হয়। হৃদের কেবিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের সকল স্টাফরা হা করে তাকিয়ে রইল তার দিকে। তাকিয়ে থাকাটাও স্বাভাবিক, কারণ এই প্রথম সবাই দেখছে আব্রাহাম হৃদ খানের কোলে কোনো অপরিচিত নারী। হৃদ খান আর নারী সঙ্গ বিষয়টা যেন দিনের আকাশে মাঝে মধ্যে চাঁদ পাওয়ার ন্যায় হয়ে গেল সবার কাছে। তাদের বছর আগি বদমেজাজি মানুষ, এখন তার কাছে কোনো মেয়ে স্বেচ্ছায় ঘেঁষতে চাওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। মাঝে মধ্যে তো তারা অফিসের আগত মেয়ে ক্লায়েন্টদের হৃদ খানের কাছে অপমানিত হয়ে ফিরতে দেখেছে। এখন সেই হৃদ খান যদি কোলে করে নারী নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তারা কি চরম আশ্চর্য হবে না? অবশ্যই হবে। নারী বিদ্বেষী হৃদ খান কিভাবে নারী সঙ্গ পছন্দ করলো তা জানা কৌতূহল তো সবার চোখেই আছে এই মুহূর্তে। হৃদ মায়াকে নিয়ে গাড়িতে বসিয়ে বাড়ির উদ্দেশ্য বের হয়ে গেল। বাসার কলিংবেলের সুইচবোর্ডের টিপে বাজাতেই কাজের মহিলা মালা এসে দরজা খুলে সামনে তাকাতেই দেখল হৃদের কোলে মায়াকে অজ্ঞানরত অবস্থায়। মায়ার জন্য খানিকটা বিচলিত হতে গিয়েও চুপ করে যায় হৃদের গম্ভীরতার ভয়। তবে মালাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো হৃদের কোলে মায়াকে দেখাটা। হৃদ মালাকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে পাশ কেটে সোজা বসার ঘরে চলে যায়। ঝুঁকে মায়াকে সোফায় শোয়াতে নিলে কোথা থেকে হেনা খান দৌড়ে এসে মায়ার শিরোধারা পাশে বসতে বসতে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে হৃদকে প্রশ্ন করে বলল, আমার সোনামার কি হয়েছে হৃদ? তুই ওকে কোথায় পেয়েছিস? ওর এই অবস্থা কিভাবে হলো? একনাগাড়ে প্রশ্ন করে। হৃদ চোখ আউড়িয়ে তাকালো নিজের দাদির দিকে। বিগত কয়েক মাসে অসম্ভব ভালোবাসা জন্মিয়েছে এই মেয়েটার প্রতি তার দাদির। সে লক্ষ্য অনেক আগেই করেছিল এই বিষয়টি। তার চোখে পড়ার কথাও। এই অল্প সময়ের মেয়েটা কেমন তার দাদা দাদির প্রাণ হয়ে উঠেছে। সারাদিন এই মেয়েটাকে নিয়ে তাদের দিন কাটে। দাদি যেমন তেমন না হয় এই মেয়েটার সাথে বাসায় বসে সময় কাটায়।
কিন্তু দাদাভাইও তো অফিস থেকে ফিরে এই মেয়েটাকে সময় দেয়, এবং ব্যস্ততার মাঝেও দেখা যায় অফিস বসে কল করে খোঁজ নেয় মেয়েটি খেয়েছে কিনা, কি করছে, ইত্যাদি সবকিছু। প্রথম প্রথম হয়তো তারা দায়িত্ব থেকে এসব করত, কিন্তু আজকাল তারা ভালোবাসে মেয়েটির দায়িত্ব পালন করছে, সেটা তাদের ব্যবহারে প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। কথা বলে না অতি আদরে তাতি নষ্ট। ঠিক এমনটাই হচ্ছে এই মেয়েটির বেলা। বেশি আদরের ফলে বিস্ফোরণ হিসাবে মেয়েটির দিন দিন বাচ্চামো আরো বেড়েই চলছে, এবং তার সাথে বুদ্ধিও লোপ পাচ্ছে দ্বিগুণ। মাঝে মধ্যে তো দাদা দাদিকে এমন এমন প্রশ্ন বা কাজ করবে যা একজন মানুষ তার পার্সোনাল মানুষ ছাড়া কাউকে শেয়ার করতে পারে না, অথচ এই মেয়েটি নিরদ্বিধায় তাদের কাছে বলে ফেলতে পারে। আর দাদিও হাসি মুখে মেনে নেয়, প্রতিরোধ করে দেয় না মেয়েটি বিষয়টি। কেন এই বিষয়ে মেয়েটিকে বুঝায় না কে জানে। এসব ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ে হৃদ, তারপর মায়াকে সোফায় শুইয়ে দিয়ে কিছু না বলে আবার বের হয়ে যায় বাড়ি থেকে। সকাল থেকে দাদি আমাকে বকে যাচ্ছে তো যাচ্ছেই, থামার নামই নিচ্ছে না। আচ্ছা, আজ কি বকা খাওয়া দিন, আমার জন্য কি বকা ডে? তাহলে তো আমাকে আজকের দিনটার তারিখ ডায়েরির মধ্যে লিখে রাখা উচিত। কারণ ঘুম থেকে ওঠা নিয়ে বকা, আবার খাবার খাওয়া নিয়ে বকা, কোন ড্রেস পরবো তা নিয়েও বকা, আর এখন আমার সাজুগুজু নিয়ে বকা। উফাফ, এত বকাবকি কেন? দাদি আমার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে, উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া। সেজন্য আমাকে সকাল থেকে দাদি এত বকে বকে রেডি করিয়েছেন। আজকে ফুফিরা সবাই আসবে বাংলাদেশের নিহা আপুর বিয়ের জন্য, তাই আমরা সবাই যাচ্ছি ওনাদের এয়ারপোর্টে রিসিভ করতে। 3টা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে, একটাতে আমি আর দাদা দাদি, ড্রাইভার চাচাকে সহ। দ্বিতীয়টাতে বডিগার্ড, তৃতীয়টা খালি, কারণ আসার সময় ফুপ্পিরা ওই গাড়ি করে আসবে তাই। উনি হৃদ আসেননি আমাদের সাথে। দাদাজান ফোন করেছিল উনাকে, উনি বলেছেন উনি নাকি ব্যস্ত, কাজ আছে, আসতে পারবে না, তাই দাদাজান কিছু বলেনি। গাড়িতে আমাকে মাঝে রেখে আমার দুপাশে দাদা দাদি বসে আছেন। অবশেষে গাড়ি এসে থামে ঢাকা এয়ারপোর্টের সামনে। আমরা গাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টে চারপাশে চোখ বুলায়। এই প্রথম আমি এয়ারপোর্টে এসেছি, তাই মনে মধ্যে কৌতূহল জেগেছে এয়ারপোর্ট ঘুরে দেখার জন্য, কিন্তু দাদির আমার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব এমনটা ওনার ধারণা। অস্বাভাবিক কিছু না, হয়তো হারিয়ে যেতে পারি, আশেপাশে কিছুই চিনা জানা নেই সেজন্য। আমার অমনোযোগীর মধ্যে দিয়ে হঠাৎই কারো গলা আমার কানে আসল। মা কেমন আছো? আমি চমকে উপরে তাকালাম। তার প্রায় সাথে সাথে চোখে পড়ল অতি সুন্দরী একজন মহিলার সাথে আরো একজন সুদর্শন পুরুষকে। তাদের সবার হাতেই একটা করে টলি ব্যাগ রয়েছে। আমার কাউকে চিনতে এতটুকুও দেরি হয়নি যে ওনারা ফুপা ফুপ্পি, কারণ সবার সাথেই আমার বহুবার ভিডিও কলে কথা হয়েছে। উনারা এগিয়ে আসতেই দাদি আমাকে এক হাতে ধরে রেখে অন্য হাতে ফুপ্পিকে জড়িয়ে ধরে, আর ফুপ্পাকে দাদাজান জড়িয়ে ধরে। আমি নীরব হয়ে তখনও দাঁড়িয়ে দেখছিলাম সবাইকে। বলার মতো আপাতত কিছু নেই। আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছিলাম, তখন আরো দুটো মেয়েকে চোখে পড়তেই তখন আমার চোখ দুটো অটোমেটিক্যালি বড় বড় হয়ে যায় খুশিতে। মেয়ে দুটো, একজন হলো নিহা আপু। তিনি সাদা শার্টের উপর দিয়ে কোটটাও সাদা পরেছে, কালো প্যান্ট দিয়ে ইন করে। আর আমার বয়সী মেয়েটা হলো ফিহা। সে পরেছে কালো প্যান্ট, পিকং শার্ট, কালো জ্যাকেট। চুলগুলো সব সাধারণ জুটি করা, তাদের হাতেও একটা করে টলি নেয়া আছে। তবে দেখতে দুজনই সাদা সুন্দর। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি তাদের দুজনের দিকে। ওরা দুজন দৌড়ে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরতেই দাদি তখন বলে ফিহাকে বলল, কেমন আছিস নানুনি? ভালো আছি ইয়াং লেডি, দাদির গাল টেনে। পাশ থেকে ফুপ্পি খানিকটা সাসহ সুরে বলে, বিহেভ ইউর সেলফ ফিহা, এটা পাবলিক প্লেস। সরি মমো, কিন্তু তোমার টমেটো মাকে দেখলে আমার গাল টানতে ইচ্ছে করে, কি করব বলো? ফুপ্পি চোখ রাঙ্গাতেই চুপ করে যায় ফিহা। হেসে ওঠে দাদি। ফিহার মাথায় আদরে হাত বুলিয়ে দিতেই আমি পাশ থেকে নীরব স্রোতের মতন সব দেখছি। আমি সবাইকে চিনতে পারলে ওই মুহূর্তে কারো সঙ্গে আগোবাড়িয়ে কথা বলছি না। প্রথম দেখায় কেমন একটা জোরতা কাজ করছে নিজের মাঝে, তাই এজন্য চুপচাপ দাঁড়িয়ে থাকাটা আমার কাছে উত্তম মনে হচ্ছে। ফুপ্পি আবার বলে উঠে, নিহা তোর ভাই কোথায়? ওকে দেখছি না কেন?
কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে আশেপাশে তাকালো নিহা আপু। ভাইয়া আমাদের সাথে ছিল আম্মু, কিন্তু হঠাৎ করে নিজের ফোন নিয়ে ওই পাশটায় গিয়েছে। ওই যে ভাইয়া আসছে। আমি নিহা আপু কথা শুনে চমকে উঠি, এ কি ফুপ্পির ছেলেও আছে নাকি? কই, আমি তো জানি না, আমাকে কেউ বলেনি কেন? এসব ভেবে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। দেখলাম একজন যুগকে সামনে এগিয়ে আসতে। নিহা আপু তাকে ডাক দিতেই সে সামনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা হাত নাড়ল। ভাইয়াটা নিহা আপুদের মতো সাদা ফর্সা নয়। তিনি ফুপ্পার গায়ের রংটা পেয়েছেন। উজ্জ্বল শ্যামবর্ণে গায়ের রং তার। লম্বা 6 ফুট হবেই। সুস্বাস্থ্যের মানুষ দেখেই বোঝা যাচ্ছে সে জিম করে বডি বানিয়েছে। চেহারাটা দেখতে মাশাল্লাহ। সব মিলিয়ে ভাইয়াকে অসাধারণ একটা ব্যক্তি মনে হলো। তার পরনে নীল স্যুট, প্যান্ট, ভিতরে সাদা শার্ট, ডান হাতে ঘড়ি, বাম হাতে নিজের ট্রলি ব্যাগ, চুলগুলো স্পাইক করে উঁচু করে সেট করা। উনি সোজা আমাদের কাছে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করতে লাগলে তখনই ফুপ্পি পুনরায় বলে ওঠে, মাও আমাদের হৃদের বউ মায়া না? মিষ্টি হেসে সম্মতি দিলেন দাদি। তার প্রায় সাথে সাথে ফুপ্পি পুনরায় বলল, আরে বাহ, মিষ্টি দেখতে তো। ভিডিও কলে থেকে বাস্তবে আরো সুন্দর দেখতে, একদম গুলুমুলু পুতুলের মতো। এদিকে ফুপ্পি কাছে আয় তো। ফুপ্পির কথায় সবাই স্বাভাবিক থাকলেও আমার কাছে বেশ অস্তিত্ববোধ হলো। কেমন একটা জোরতা কাজ করলো নিজের মাঝে। তারপরও এগিয়ে গেলাম ফুপ্পি কাছে। তখনও চোখে পড়ল ফুপ্পির ছেলেকে। উনি মনে হয় চমকে উঠলেন আমাকে হৃদের বউ বলায়। হয়তো জানতেন না উনার ভাই বিয়ে করেছেন সেটা। তাই আমার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে দাদিকে প্রশ্ন করল, নানুমা হৃদ বিয়ে করেছে কবে? আমাকে কেউ কিছু বলনি কেন? ফুপি আমাকে উনার কাছে টেনে নিতে নিতে বলে উঠেন, তুই কখনো শুনতে চেয়েছিস যে বলবো? তোর কাছে আমাদের জন্য কখনো সময় হয় নাকি সব সময় ব্যস্ততায় থাকি? তাছাড়া হৃদের বিয়ের সময় তুই দেশে ছিলি না, থাইল্যান্ড গিয়েছিলি ব্যবসায়িক কাজে। নিহা আপু তখন বলে উঠে, মা তুমি একা কথা বলবে নাকি আমরাও কথা বলার সুযোগ পাবো? দেখি মায়া, এদিকে আয়। এভাবে চুপ করে আছিস কেন তুই? তুই তো চুপ থাকার ব্যক্তি না। সারাক্ষণ ফোন করে তো আমাদের কানের পোকা বের করে দেওয়া হতো, তো এখন চুপ কেন শুনি? ওদের কথা শুনে আমি অসহায় ফেস করে দাদি দিকে তাকায়। দাদি আমার ফেস দেখে বুঝতে পারেন আমার মনে কথাগুলো, তাই মুচকি হেসে তিনি ফুপ্পিদের উদ্দেশ্য করে বলে, লজ্জা পাচ্ছে ও। ওকে একটু সময় দে, দেখবি রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তখন কথার ফুলঝুরি নিয়ে বসবে তোদের সাথে, দেখিস। সবাই হাসল। দাদি আমাকে পাশে দাঁড় করিয়ে ফুপ্পিদের উদ্দেশ্য বলল, যা এবার সবাই গিয়ে গাড়িতে উঠে বসো। মায়া আয় আমার সাথে। সবাই গাড়িতে এসে বসেছি। যে গাড়িটা খালি এসেছিল সেটার মধ্যে পিছনে বসেছে ফুপ্পি, নিহা আপু, ফিহা, আর সামনে ড্রাইভারের সাথে বসেছে ফুপ্পা। দ্বিতীয় গাড়িটায় বরাবরই বডিগার্ডে ভরপুর ছিল। তাই ফুপ্পির ছেলে আমাদের গাড়িতে এসে ড্রাইভার চাচার সাথে বসলো। সামনে বসতে বসতে একবার পিছনে ফিরে আমাদের দিকে তাকায়। দাদা দাদি মাঝে আমাকে বসতে দেখে অল্প কপাল কুঁচকায়, তবে কিছু বলল না। গাড়ি চলছে আপন গতিতে, আমি গাড়ি মধ্যে ঘুমে ঝিমুচ্ছি দেখে দাদি আমাকে টেনে নিজের বুকে নিয়ে এক হাতে ধরে রাখে। আমি ঘুমের চোখ তুলে তার দিকে তাকায়। পাশ থেকে দাদাজান হেসে উঠে এক হাত দিয়ে আমার মাথায় বুলিয়ে দিচ্ছে। আমি তখনও পুরোপুরি ঘুমাইনি, তাদের কথা আমার কানে আসছিল। ফুপ্পির ছেলেকে সামনে থেকে কপাল কুঁচকে পিছনে তাকিয়ে থাকতে দেখে দাদি একসময় হেসে উঠে বলে, এটা আমাদের কলিজা নানুভাই, তাই কলিজার যত্ন নিচ্ছি আমরা। তোর কিছু লাগবে আয়ন? আয়ন অল্প মাথা নাড়িয়ে না বুঝায়। সামনে দিকে ঘুরে বসতে বসতে তার মাথায় অন্য চিন্তা ভর করল। হৃদ বিয়ে করলো অথচ সে জানে না। কিন্তু কেন? হৃদের সাথে তো তার কথা হয় প্রায়ই, তাহলে কেন জানালো না হৃদ সে বিয়ে করেছে? অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, এমন কিছু কি হয়েছে যেটার জন্য হৃদ কাউকে তার বিয়ের বিষয়টা জানাতে চায় না? হৃদের মেয়ে সঙ্গ পছন্দ না, সেই ছেলে হুট করে বিয়ে নামক বিষয়ে জড়িয়ে পড়েছে, সেটা সত্যিই তাকে ভাবাচ্ছে। গাড়ি এসে থামে খান বাড়িতে। সবাই যার যার মতন ব্যাগ নামাতে ব্যস্ত, কিন্তু আরাফা খান মায়াকে কোলে করে বাহিরে বের হয় মিসেস হেনা খান আদেশে।
তিনি যথেষ্ট ফিট ও ইয়াং থাকায় মায়াকে কোলে নিতে তার কোনো সমস্যা হয়নি। তবে এই বিষয়টা আয়নকে বেশ চমকে দেয়। সে অনেকটা হা হয়ে তাকিয়ে আছে সেদিকে। এই অল্প সময়ে সে এতটা বুঝে গেছে এই মেয়েটাকে ঘিরে তার নানা নানুর নতুন দুনিয়া। সামান্য ঘুম ভাঙবে বলে তাকে কোলে নিয়ে নিল তা নানাভাই, সেখানে কতটা ভালোবাসা থাকতে পারে তাদের মধ্যে তা বুঝতে বাকি নেই তার। ড্রয়িং রুমে সোফায় বসে যে যার মতো রেস্ট নিচ্ছে, তাদের উদ্দেশ্য হেনা খান বলে ওঠে, ফিহা তুই উপরে মায়ার পাশে রুমটাতে থাকবি, আর নিহা তুই ফিহার পাশেটা রুমটাতে, আর নাজমা, ফুপ্পির নাম, তোরা নিচে ডান পাশের রুমটাতে থাকবি। আয়ন তুই হৃদের একরুম পরে যে রুমটা আছে ওইটাতে থাকবি। এখন সবাই যার যার মতো করে রেস্ট নাও, যাও। মিটমিট করে তাকিয়ে চারপাশে চোখ বুলিয়ে বুঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। নিজেকে নিজের রুমে পেয়ে চমকে উঠলাম, আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখানে কেন? পরে মনে হয় হয়তো দাদাজান আমাকে নিয়ে এসেছে, তাই এই বিষয়ে আর মাথা না ঘামিয়ে উঠে বসলাম। দেয়াল ঘড়িতে টাইমটা দেখে নিলাম 4:01 বাজে। দেরি না করে দ্রুত গোসল করার জন্য চলে যাই। গোসল করে পিকং কালারের স্কার্ট পরে নিলাম, উপরে হাফ হাতার কুর্তি দিয়ে। গলায় ওড়না নিতেই দাদি রুমে প্রবেশ করেন আর আমাকে বলে, গোসল করেছিস তাহলে? ভালো করেছিস, এবার আয় নিচে আয়। দুপুরে কিছু খাসনি? কিছু খেয়ে পড়তে বসবি আয়। কথা বলে দাদি আমাকে কিছু বলতে না দিয়ে টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলে আমি অসহায় মতন দাদির পিছনে যেতে লাগলাম। নিচে মেনে দেখি সবাই বসে আছে ড্রয়িংরুমে যার যার মতো। আমাদের দেখে সবাই একটা হাসি দিলেও ফুপ্পির ছেলে আয়ন ভাইয়া তিনি তখনও গম্ভীর মুখে ছাড়া নিজের ফোন টিপছেন। দাদি আমাকে অন্য পাশে সোফায় বসিয়ে দিতেই দাদাজান বলে উঠে, এ কি সোনামা, তুই এত অবেলায় গোসল করলি কেন? তোর তো রাতে জ্বর উঠবে মনে হয়। শরীর খারাপ লাগছিল বলে অবেলায় গোসল করে ফেলেছি দাদাজান। গোসল করাতে এখন ঠিক লাগছে। দাদি খাবার দাও, অনেক খিদা পেয়েছে, সকালে খেয়েছিলাম। আর বলতে হয়নি, এতেই কাজ হয়ে গেছে আমার, কারণ দাদি আমার জন্য মালাকে, কাজে মহিলা, দিয়ে খাবার আনতে পাঠায়। মায়ার কথায় আয়ন চোখ তুলে তাকায়। এতক্ষণ সে ফোনে একটা কাজ করছিল, তাই মায়ার উপস্থিতটা বুঝতে পারেনি। এয়ারপোর্টে মায়াকে ঠিকভাবে দেখা হয়নি। যখন শুনল যে হৃদের বউ, তখন টেনশনে টেনশনে লক্ষ্য করে নি এই ভেবে যে হৃদ হঠাৎ করে কিভাবে বিয়ে করে নিল। কিন্তু যখন দেখল মায়া সবার সাথে ভাব জমিয়ে আছে, তখনই বিষয়টি তার চোখে পড়ল। তার বোন দুটোর সাথেও অনেক ভাব মায়ার। আয়ন চোখ ঘুরাল মায়া চেহারায়। মুহূর্তে যেন চোখ আটকে গেল তার। মায়ার ভেজা দ্বিগুণ কালো চুল, সিদ্ধ চেহারা, টাগর টাগর চোখ, চিকন গোলাপি ঠোঁট, চেহারা অসম্ভব মায়া, যেমন মায়ার তার মায় মুখরিত হয়ে জড়িয়ে যাচ্ছে। আয়ন খানিকটা সময় মায়ার চেহার দিকে তাকিয়ে হুট করেই আপন মনে হেসে উঠে মনেমনে ভাবল, এজন্যই তো বলি কাউকে না জানিয়ে হৃদ শালা বিয়ে করলো কিভাবে। তখনই কানে আসে ফিহার কথা, নানুমা মায়া হৃদ ভাইয়ার সাথে এক রুমে থাকে না কেন? ওরা আলাদা রুমে কেন থাকে? ভ্রু কুচকায়। স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকে, এটা কেমন কথা? তাই হেনা খানের আগে সে ফের প্রশ্ন করে বলে, ওরা আলাদা রুমে থাকে নানুমা? হেনা খান মায়ার দিকে এক পলক তাকিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলে, হৃদ বিয়েটা এখনো মানতে চায় না, তাই ওরা যে যার মতো থাকছে। মানে, এটা কেমন কথা? বিয়ে না মানলে বিয়ে করতে গেল কেন তাহলে হৃদ? তাছাড়া বিয়েটা কি ছেলেখেলা নানুমা? ছেলেখেলা নয়। তবে এখানে আমরা যারা আছি তারা ছাড়া অন্য কেউ মায়া আর হৃদের বিয়ে সম্পর্কে জানে না কিছু। আপাতত সবাই জানে মায়া হৃদের কাজিন হয়। আয়ন তোর বাকি সব প্রশ্ন উত্তর রাতে পাবি আশা করি, এখন কোনো প্রশ্ন আমাকে করবি না তুই। আমি অসহায়ের মতো সবাইকে দেখছি, সবাই কেমন গম্ভীর মুখ করে বসে আছে, আর আয়ন ভাইয়া কেমন অদ্ভুত নজরে দেখছে আমায়। হয়তো আমার বিয়ের বিষয়টা তার ঠিকঠাক হজম হচ্ছে না। কিন্তু এতে আমি কি করব? আমার এখানে কিছুই বলার নেই। চলবে। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।